नमस्ते यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुखम सरूपाय स्वामिने तापहारिणे। নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। সাংখ্য দর্শন মতে প্রকৃতি তিনটে উপাদানে গঠিত। সংস্কৃত ভাষায় ওই উপাদান ত্রয়ের নাম সত্য, রজ ও তম। বাহ্য জগতে ইহাদের প্রকাশকে আমরা সমতা, ক্রিয়াশীলতা ও জড়তা বলিতে পারি। তমগুণের লক্ষণ অন্ধকার বা কর্মশূন্যতা। রজ কর্মশীলতা, আকর্ষণ ও বিকর্ষণ রূপে প্রকাশিত, আর সত্য এই দুই গুণের সাম্যাবস্থা। আচ্ছা, এখানে বলছে সাংখ্য দর্শন মতে। তো সাংখ্য দর্শন হচ্ছে আমাদের হিন্দু ধর্মের যে ছখানা দর্শন মত আছে তার মধ্যে থেকে ন্যায় দর্শন, বেদান্ত দর্শন, এর মধ্যে থেকে সাংখ্য দর্শন একটি। তো সাংখ্য দর্শন বা যারা সাংখ্য মত অবলম্বী তারা এটা মনে করে, তারা ভীষণভাবে দ্বৈতবাদে বিশ্বাস করে এবং তারা মনে করে যে পুরুষ এবং প্রকৃতি এই দুই মিলে দুনিয়া মানে সারা সৃষ্টি তৈরি হয়েছে। তো তারা পুরুষ এবং প্রকৃতিকে মানে। তাই জন্য তারা বলে যে তারা তিনটে উপাদান ত্রয়ের নাম তারা বিশেষভাবে বলে থাকে, সেটি হচ্ছে সত্য, রজ এবং তম। তারা মনে করে যে প্রকৃতি যেটি আছে সেটি এই তিনটে ত্রয়ের মানে এই তিনটে দিয়ে প্রকৃতি তৈরি হয়, সত্য, রজ এবং তম। বাহ্য জগতে ইহাদের প্রকাশকে আমরা সমতা, ক্রিয়াশীলতা এবং জড়তা বলিতে পারি। কিভাবে এই তিনটেকে আমরা, এই তিনটে ভীষণভাবে যদি ভেতরের হচ্ছে, তাহলে এই তিনটের বাইরের এক্সপ্রেশনটাকে কি বলতে পারি আমরা? সমতা হচ্ছে সত্যগুণ, সত্য যেটা সেটা হচ্ছে সমতা বজায় রাখা। রজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়াশীলতা, সবসময় ভীষণ অ্যাক্টিভ, মানে একটা কাজকর্ম সবকিছু করা, ভালো মন্দ খাবার খাওয়া, জিনিস ভোগ করা, এই যে ভাব, সবসময় কাজে অ্যাক্টিভ, বিভিন্ন রকম কাজ করছে, অনেক নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, ইনোভেটিভ কাজকর্ম করছে, সেটিকে তাদেরকে বলা হচ্ছে সেই যে গুণ প্রধান মানুষ, তাকে বলা হচ্ছে রজগুণ বা রজ অবস্থা। এবং তম হচ্ছে যখন আলস্য ঢেকে যাচ্ছে, মানে সবকিছুতে একটা ডিপ্রেশন ভাব, কোনো কিছুই ভাল লাগছে না, সবকিছু নেগেটিভিটি চারিদিকে ছড়িয়ে পড়েছে। যেমন এই অবস্থাটা দেখো ভীষণভাবে তমগুণ প্রধান হয়ে গেছে, কারণ মানুষের মধ্যে সবসময় একটা মৃত্যু ভয় চলছে, আমরা সবাই স্ট্রেসে আছি, ডিপ্রেশনে আছি, সবার জিনিসপত্র আশেপাশে যা হচ্ছে ভালো লাগছে না, ভীষণভাবে মানুষ মারা যাওয়ার খবর পাচ্ছি, সেগুলি আমাদের সবার কিন্তু মানসিকভাবে ভীষণভাবে আমাদেরকে অ্যাটাক করছে এবং আমরা তমগুণ প্রধান, মানে এখন পৃথিবী বলতে গেলে তমগুণী হয়ে উঠেছে, কারণ ভীষণভাবে মানুষজন আলস্য লাগছে আমাদের। সকাল থেকে উঠেই সারাক্ষণ নয় মানুষ কারোর জন্য কাউকে উপকার করার চেষ্টা করছি, সবসময় একটা নেগেটিভ নিউজ চারিদিকে, কোনো ভালো কিছু খবর পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট ভালো কিছু হলেও সেটা অন্যের সাথে শেয়ার করতে আমাদের দুবার ভাবতে লাগছে যে এটা কি, মানে একটা কিছু কারোর জন্মদিন হয়েছে সেটাও উইশ করতে যেন মনে হচ্ছে যে করা উচিত, মানে এরমই একটা পরিস্থিতিতে পড়ে গেছি। তমগুণের লক্ষণ অন্ধকার ও কর্মশূন্যতা। এবার এই তিনটে গুণের, মানে এই তিনটেকে তো আমরা গুণ বলে থাকি, তো তিনটে গুণের যে প্রকাশ সেটিকে বলছে যে তমগুণের লক্ষণ অন্ধকার ও কর্মশূন্যতা, রজগুণের লক্ষণ হচ্ছে কর্মশীলতা, আকর্ষণ ও বিকর্ষণ রূপে প্রকাশিত, আর সত্যগুণ হচ্ছে এই দুই গুণের সাম্যাবস্থা। এটা যেটা বললাম আমি আর কি, যে তমগুণ মানে হচ্ছে অন্ধকার, কর্মশূন্যতা, মানে সবকিছু নেগেটিভ, চারিদিকে সবকিছু যেন একটা কেরম গ্লুমি ব্যাপার, সবকিছু ভীষণ নেগেটিভ হচ্ছে, সেটা হচ্ছে তমগুণের প্রকাশ। যখন আমরা রাত্রিরে ঘুমোই, এই যে ঘুমটা, সেটি কিন্তু একটি তমগুণের প্রকাশ। মানে অনেকে দেখবে সারাদিন শুধু ঘুমিয়েই যাচ্ছে, তাদের বুঝতে হবে যে তমগুণ প্রধান, মানে তাদের মধ্যে তমগুণের যে পার্সেন্টেজটা সেটা ভীষণ বেশি। আবার রজগুণ হচ্ছে কর্মশীলতা, আকর্ষণ, বিকর্ষণ রূপে প্রকাশিত, আর সত্য এই দুই গুণের সাম্যাবস্থা। তাই জন্য সত্যগুণী হওয়াটা উচিত, কারণ এই দুটিরই ব্যালেন্স। একটা এখানে বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো, দেখো যদি আমরা এই জিনিসটা ভাবি যে আমাদের রজগুণই ভালো, সারাদিন আমরা কর্মব্যস্ত থাকবো, ভালো ভালো কাজ করব, এদিক ওদিক যাব, ঘুরে বেড়াবো, ভালোভাবে জীবনে ভোগ করব, এবং তমগুণকে কি আমরা নেগেটিভ হিসাবে দেখছি, মনে হচ্ছে হ্যাঁ ঘুম, আলস্য, এইসবগুলো। কিন্তু দেখো যখন জীবনে মানুষের একটা সারাদিন যদি আমি দেখি, সারাদিনে কিন্তু আমার তিনটে গুণেরই প্রয়োজন। আমার তমগুণ তখন প্রয়োজন যখন আমার ঘুমোতে যাচ্ছি রাত্রিরে যদি মানুষের 5 থেকে 6 ঘন্টা মিনিমাম ঘুম না হয়, তাহলে কিন্তু পরের দিন আমার শরীর ভালো থাকবে না, আমি কোনো এনার্জি পাবো না, কোনো কাজকর্ম ঠিকভাবে করা যাবে না। সুতরাং সেটাও কিন্তু প্রয়োজন। আবার সারা দিনের যখন টাইমটা, সেই সময় আমাকে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে হবে, নিজের কাজকর্ম করতে হবে, শেষ করতে হবে,
ভাবতে হবে আরো কি করা যায়, কিভাবে আরো উন্নতি করা যায়, নিজের কাজ, দেশের উন্নতি সবকিছু এটা। তো সেগুলি হচ্ছে রজগুণ। আবার সত্যগুণ হচ্ছে যে সময় বসে আমরা মেডিটেশন করছি, ঠাকুরের নাম জপ করছি। তো অ্যাকচুয়ালি দেখতে গেলে একটা ব্যালেন্সড লাইফ লিড করাটা ভীষণ দরকার। মানে কোনোটাকেই আমি বেশি প্রায়োরিটি দিতে পারি না। মানে আমার মধ্যে যখনই কোনো একটি গুণের বেশি মাত্রায় প্রকাশ দেখা যাবে, তখনই সেটিকে আমাকে অ্যাড্রেস করতে হবে যে সেটা উচিত না। কারণ সবসময় একটা ব্যালেন্স মেইনটেইন থাকা উচিত। ৩ টে গুণেরই যেন একটা ভারসাম্য থাকে। প্রত্যেক ব্যক্তির ভিতরেই এই শক্তিত্রয় রহিয়াছে। কখনো তমঃপ্রবল হইয়া ওঠে, আমরা আলস্যপরায়ণ হই, আবার যেন আর নড়িতে পারি না, নিষ্কম্মা হইয়া যায়, কতগুলি ভাবের অথবা শুধু জড়তার বন্ধনে আবদ্ধ হইয়া পড়ি। আবার কখনো কখনো কর্মশীলতা প্রবল হয়। অন্য সময় আবার উভয় ভাবের সাম্য বিরাজ করে, মনে শান্ত ভাব আসে। আবার ভিন্ন ভিন্ন ব্যক্তিতে সচরাচর এই উপাদানত্রয়ের কোনো একটির প্রাধান্য দেখা যায়। একজন হয়তো কর্মশূন্যতা, আলস্য, জাড্য লক্ষণান্বিত, অপরের প্রধান লক্ষণ কর্মশীলতা, শক্তি, মহাশক্তির বিকাশ। আবার কাহারও ভিতর আমরা শান্ত মধুর ভাব দেখিতে পাই। ইহা এই পূর্বোক্ত গুণোদয়ের অর্থাৎ ক্রিয়াশীলতা ও নিষ্ক্রিয়তার সামঞ্জস্য। এইরূপে সমুদয় সৃষ্ট জগতে পশু, উদ্ভিদ, মানুষ সকলের মধ্যেই আমরা এই বিভিন্ন শক্তির কম বেশি প্রকাশ দেখিতে পাই। অনেক সময় দেখা যায় এক কোনো দিন হয় দেখবি আমাদের একদম মানে খাট বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, সকালবেলা খুব আলস্য লাগে, কাজকর্মে মন বসে না। সেদিন বুঝতে হবে আমার মধ্যে তমগুণ যেটি সেটি ভারী হয়ে যাচ্ছে, মানে সেটি হাবি হচ্ছে আমার উপরে। কোনদিন থাকে সকালবেলা থেকে উঠেই আমরা ভীষণ অ্যাক্টিভ থাকি, মনে হয় যে সব কাজ আজকেই যেন সবকিছু শেষ করে ফেলবো। নতুন কত কিছু আইডিয়া মাথায় আসতে থাকে, মনে হয় আজকে একদম সব যেদিকে যা আছে সব রকমের সব কাজকর্ম শেষ করা। খুব ভাবে অ্যাক্টিভ থাকি আমরা। তো সেদিনকে বুঝতে হবে যে রজোগুণ আমাদের উপর হাবি হয়েছে। কিন্তু যেদিন অ্যাকচুয়ালি আমাদের মন খুব শান্ত থাকে এবং আমরা নিজেদের কাজটা খুব সাম্যভাবে করতে পারি, মানে সকাল থেকে উঠলাম, নিজের যা যা কাজ এভরিডে টু ডে রুটিন, খাওয়া দাওয়া, কাজকর্ম, পুজো আচ্ছা সবকিছু প্রসেস মেনে কোনোটিরই হাবি না হয়ে যদি করছি, সেটা হচ্ছে আমার সত্যগুণের প্রকাশ। এখন বলছে কিছু কিছু মানুষ আছে যাদের মধ্যে আমরা এই ৩ টে গুণের ভাবটা কম বেশি দেখতে পাই। জেনারেল মানুষের কি হয়ে থাকে যে কোনো একদিন তমগুণ আসলো, কোনো একদিন রজগুণ আসলো, কিন্তু জেনারেলি সত্যগুণটাকে বজায় রাখাটা আমাদের কর্তব্য, বা সেইভাবেই আমাদের ইন্দ্রিয়গুলোকে কাজ করাতে হয় যাতে আমাদের মধ্যে সত্যগুণ যেটা সেটা সবসময় হাবি থাকে, মানে আমরা একটা ব্যালেন্স লাইফ মেনটেন করতে পারি। কিছু মানুষ আছে যাদের দেখা যায় যে সারাদিন ঘুমিয়ে আছে, আলস্য ভাব, কাজকর্মে মোটেও তাদের ইচ্ছা নেই, কাজকর্ম দেখলেই সে মানে নানান রকমের অজুহাত দিয়ে কাজকর্ম থেকে দূরে সরে যাচ্ছে। সেগুলিকে কিন্তু বুঝতে হবে যে তারা কিন্তু তমগুণের হাবি হয়েছে। এবং আবার অনেকে থাকে সে মানে সারাদিন সে কাজকর্মই করে যাচ্ছে, বসছে না, তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাতে তার কোনো ওই নেই, সে শুধু মানে হ্যাঁ নিজের নাম, নিজের যশ কামানোর পেছনে ছুটে বেড়াচ্ছে। তো সেটা বুঝতে হবে যে তাদের রজগুণের হাবি হয়েছে, কিন্তু সেগুলি কখনো উচিত না। সবসময় বলছে সত্যগুণটাকে নিজের শরীরে বা নিজের মনের মধ্যে বা নিজের মধ্যে প্রকাশ করাটা উচিত। তার কারণ হচ্ছে সত্যগুণ যাদের আছে তাদের কি হচ্ছে একটা ব্যালেন্সড লাইফ, মানে তারা জানে যে কখন কত পর্যন্ত কাজ করতে হবে, আবার কখন নিজেকে আমাকে কাজ থেকে সরিয়ে নিয়ে এসে মেডিটেশন বলো, ঠাকুরের প্রেয়ার বলো, ঠাকুরের কাছে বসা, ঠাকুরের বইপত্র পড়া, ঠাকুর সম্বন্ধে চিন্তা করা, আবার অন্য সময় ঘুমিয়ে পড়া, রিল্যাক্সেশন করা, একটু রেস্ট নেওয়া। তো এটা একটা মানে একটা মেইনটেইন করতে বলা হচ্ছে। স্বামীজি বলছেন এই ৩ টিকে সমভাবে নিজেদের জীবনে মেইনটেইন বা ব্যালেন্স করে চলাটাই হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। এই ত্রিবিধ গুণ বা উপাদানই বিশেষভাবে কর্মযোগের আলোচ্য বিষয়। উহাদের স্বরূপ ও ব্যবহারের কৌশল শিখিয়াই কর্মযোগ আমাদিগকে ভালোভাবে কর্ম করিতে সাহায্য করে। মানব সমাজ একটি ক্রমনিবন্ধ সংগঠন। উহার অর্থগত ব্যক্তিগণ সকলেই যেন এক এক শ্রেণীতে ও ভিন্ন সোপানে অবস্থিত। কি বলছে যে এই যে ত্রিবিধ গুণ, এই যে ৩ টে গুণ পড়লাম, এই গুণের সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করাটাই স্বামীজি বলছেন কর্মযোগ। উহাদের স্বরূপ ও ব্যবহার কৌশল শিখিয়া কর্মযোগ আমাদিগকে ভালোভাবে কর্ম করতে সাহায্য করে। এই যে ৩ টে গুণ, এবার কখন আমাকে জানতে হবে যে আমাকে কোন গুণটার প্রয়োগ কখন করতে হয়। এখন ধরো যেটা আমার ঘুমানোর সময়, যে সময়টা আমার রেস্ট নেওয়ার সময়, আমার মাথাটাকে শান্ত করে যে সময়টায় আমায় বসে
একটু ঘুমানো বা একটু রিল্যাক্সেশন করা, ভালো মিউজিক শোনা, এরকম সময়, সেই সময়টা আমি হয়তো ভীষণভাবে কাজে অ্যাক্টিভ। তো সেটা ঠিক নয়। সেটা একদমই ঠিক নয়। আবার যে সময়টা আমার কাজের সময়, দেখা গেল যেমন ধরো দুপুরবেলা বলছি ১টা ১:৩০ টার সময়, দুপুর ২টো, সেই সময়টা একটা একদম মানে যারা আমরা বাইরে কাজ করছি তাদের ধরো অফিসের মানে সেই সময়টা একটা ডে টাইম, সেই সময়টা ভীষণভাবে একটা ব্যস্ত সময় থাকে। সেই সময় কেউ কাজকর্ম ছেড়ে দিয়ে হঠাৎ করে শুয়ে পড়ল। তো এই যে জিনিসগুলো, এগুলোকেই আমাদের শিখতে হবে যে কখন কোন গুণটার উপর আমাদের নিজেদেরকে হাবি হতে দিতে হবে, কোন গুণটাকে নিজেদের উপর আমাদের আসতে দিতে হবে। তো সেটাই কর্মযোগের মূল আলোচ্য বিষয়, এবং কর্মযোগ আমাদের এই ৩টে গুণকে ঠিকভাবে চালনা করতেই শেখায়। মানব সমাজে একটি ক্রমনিবন্ধ সংগঠন। উহার অন্তর্গত ব্যক্তিগণ সকলেই যেন এক এক শ্রেণীতে ও বিভিন্ন সোপানে অবস্থিত। এটা আমরা বুঝতে পারছি যে সোসাইটি যেটা, সেটা একটা হায়ারার্কি, মানে একটা সিঁড়ি দিয়ে একটা যেন উপরে বানানো আছে। এর ভেতরে যে বিভিন্ন রকমের মানুষ আছে, তারা যেন একেকটা সিঁড়িতে দাঁড়িয়ে আছে। সেই সিঁড়ি রকম ভাগটা বিভিন্ন ভাবে হতে পারে। সেটা একটা সোসাইটির দিক থেকে ভাগ হতে পারে, যেটা ধরো তোমার কাস্ট, ক্রিড এরকম ভাগ হতে পারে। একটা ভাগ হতে পারে রিলিজিয়ন, এরকম ভাবে। একটা ভাগ হচ্ছে অর্থনৈতিক, মানে ইকোনমিক্যাল স্ট্যাটাস। কেউ ধরো ১০,০০০ টাকা মাইনে পাচ্ছে, কেউ ৫০,০০০ টাকা মাইনে পাচ্ছে, কেউ লাখ টাকা মাইনে পাচ্ছে। তো এরকম ভাবে একেকটা মানে স্টেয়ারকেস, মানে যেন একটা সিঁড়িতে একেকজন দাঁড়িয়ে আছে, সেইভাবেই সমাজ তৈরি হয়েছে। সুনীতি ও কর্তব্য কাহাকে বলে আমরা সকলেই জানি, কিন্তু দেখিতে পাই ভিন্ন ভিন্ন দেশে এই নৈতিক ধারণা অত্যন্ত বিভিন্ন। এক দেশে যাহা সুনীতি বলিয়া বিবেচিত হয়, অপর দেশে হয়তো তাহা সম্পূর্ণ দুর্নীতি বলিয়া পরিগণিত। দৃষ্টান্ত স্বরূপ দেখো, কোনো দেশে জ্ঞাতি ভাই ভগিনীর মধ্যে বিবাহ সম্ভব, অপর দেশে আবার উহা অতিশয় নীতি বিরুদ্ধ বলিয়া বিবেচিত হয়। মানে বলছেন যেটাকে কর্তব্য বলে থাকি আমরা, ডিউটি, যে এটা আমার ডিউটি, মানে সন্তানের তার পিতামাতার উপর ডিউটি আছে, কর্তব্য আছে, পিতামাতার সন্তানের প্রতি কর্তব্য আছে। আমাদের যেখানে কাজকর্ম করছি সেই বিভিন্ন সংস্থান, সেগুলোর প্রতি একটি কর্তব্য আছে, তাদের আমাদের প্রতি একটি কর্তব্য আছে। তো আমরা সবাই একে অপরের সাথে কর্তব্যের সঙ্গে যুক্ত আছি। এখন স্বামীজি বলতে চাইছেন যে দেখো, এই কর্তব্যটাও কতটা ডিফারেন্ট হয়। যে রীতিকে, কিছু রীতি আছে যেরকম ধরো আমাদের মনে হচ্ছে যে এগুলি তো আমাদের দেশে প্র্যাকটিস হয় না, এবং সেগুলিকে আমরা হয়তো ঠিকভাবে দেখি না, আমাদের মনে হয় যে এগুলি ঠিক না। মানে যেরকম ধরো উনি উদাহরণ দিয়েছেন যে জ্ঞাতি ভাই ভগিনীর মধ্যে বিবাহ, সেটা কিন্তু আমরা আমাদের আহ, দেখতে পাচ্ছি না বিশেষ। কিন্তু আবার দেখা যাচ্ছে যে যারা ধরো অন্য কোনো দেশ বলো বা অন্য কোনো রীতি যারা ফলো করছে, তাদের মধ্যে সেটা দেখা যাচ্ছে যে তারা পরিবারের মধ্যেই বিবাহ দিতে ইন্টারেস্টেড থাকে। তার অনেক রকমের গুণ, আবার মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই থাকে। পরিবারের মধ্যে তারা বিবাহ দেয়, তারা কোনো সময় পরিবারের বাইরে যায় না। কিন্তু এটাই বলছেন স্বামীজি যে যেটাকে তোমার মনে হচ্ছে, দেখো এটা উনি দেশ হিসাবে বলছেন, কিন্তু এটা কিন্তু নিজেদের আমাদের একান্ত ব্যক্তিগত ভাবেও এটা কতটা প্রযোজ্য। অনেক জিনিস আছে যেটা আমার মনে হচ্ছে ঠিক, হতে পারে সেটা অন্যজনের কাছে ভুল। আবার যেটা অন্যজনের কাছে ভুল বা ঠিক, সেটা আমার কাছে ঠিক বিপরীতটা হতে পারে। তো এটা হচ্ছে জাস্ট পারসেপশন, কিভাবে একটা জিনিসকে আমি দেখছি, আমি একান্ত ব্যক্তিগতভাবে দেখছি। আবার এই ব্যক্তিগতভাবে দেখাটাই যখন একটি সমাজ বা একটি দেশ হিসাবে দেখছি, তখন সেটা নীতি এবং অনীতিকর কাজ এরকম হয়ে যাচ্ছে। যেগুলিকে সমাজ সাপোর্ট করছে সেটা নীতি কাজ হয়ে যাচ্ছে, যেগুলিকে সমাজ সাপোর্ট করছে না সেটা অনীতিকর কাজ হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে সেই জিনিসটিকে আবার অন্য কোনো দেশ সেটিকেই নীতি বলছে। কোন দেশে পুরুষ নিজেও ভাতৃবধূকে বিবাহ করিতে পারে, অপর দেশে উহা নীতি বিরুদ্ধ। কোন দেশে একবার মাত্র বিবাহ সম্ভব, অপর দেশে বহুবার বিবাহ প্রচলিত। এই রূপে আমরা সদাচার অন্যান্য বিভাগেও দেখিতে পাই যে উহার মান দেশে দেশে অতিশয় ভিন্ন। তথাপি আমাদের ধারণা সদাচারের একটি সার্বভৌম মান ও আদর্শ আছে। কর্তব্য সম্বন্ধেও এইরূপ। কর্তব্যের ধারণা বিভিন্ন জাতির মধ্যে অত্যন্ত ভিন্ন ভিন্ন। কোন দেশে যদি কেহ কার্যবিশেষ না করে, লোকে বলিবে সে অন্যায় করিয়াছে। অপর দেশে আবার ঠিক সেই কার্যগুলি করিলেই লোকে বলিবে সে ঠিক করে নাই।
তথাপি আমরা জানি কর্তব্যের একটি সার্বজনীন ধারণা অবশ্যই আছে। এইরূপে সমাজ এক শ্রেণীর কার্যবিশেষকে কর্তব্য বলিয়া মনে করে, অপর এক সমাজ আবার ঠিক ইহার বিপরীত মত পোষণ করে এবং ঐরূপ কার্য করিতে হইলে আতঙ্কিত হয়। এখন আমাদের নিকট দুইটি পথ খোলা। কি প্রথম? অজ্ঞ লোকের পথ। তাহারা মনে করে সত্য লাভের পথ মাত্র একটি, আর সব পথ ভুল। আরেকটি জ্ঞানী লোকের পথ, যাহারা স্বীকার করেন আমাদের মানসিক গঠন অথবা ব্যবস্থার স্তর অনুসারে কর্তব্যও ভিন্ন ভিন্ন হতে পারে। সুতরাং প্রধান জ্ঞাতব্য বিষয় এই যে কর্তব্য ও সদাচারের ক্রম আছে। জীবনে এক অবস্থায় এক পরিবেশে যাহা কর্তব্য, অপর অবস্থায় অন্য রূপ পরিবেশে তাহা কর্তব্য নয় এবং ইহা হইতেও পারে না। কেন বলছে? যে অনেক সময় দেখা যায় যে এখানে একটা আসছে কি রিজিড মাইন্ডসেট। আমরা দেখতে পারি কিছু মানুষ আছে বা ধরো কিছু সমাজ আছে বা দেশ আছে, কিছু জিনিস করছে, কিছু কর্তব্য তারা পালন করছে এবং সেটা নিয়ে তারা বিশেষ রিজিড। দেখা যাচ্ছে তারা বলছে এটাই ঠিক। তো স্বামীজি বলছেন যে দুটো পথ আছে, একটা হচ্ছে জ্ঞানী পথ, একটা হচ্ছে অজ্ঞানী পথ। যদি জ্ঞানী, যে অজ্ঞানী পথে যাচ্ছে সে মনে করছে যেটা আমি বলেছি বা যেটা আমি ভাবি বা যে কার্য করাটাকে আমি কর্তব্য বলে মনে করি সেটিই ঠিক, বাকি সবাই যে যা কিছু করছে সবকিছু ভুল। কিন্তু ইন্টারেস্টিং যে জ্ঞানী, সে কিন্তু এটা স্বীকার করে নিচ্ছে যে আমাদের মানসিক গঠন অথবা অবস্থার স্তর অনুসারে কর্তব্য ভিন্ন হতে পারে। সে ভাবছে, এই যে একটু আগে যেটা বলছিলাম পারসেপশন, সে ভাবছে ঠিক আছে এই অবস্থাটাকে বা এই সিচুয়েশনটাকে হতে পারে আমার মনে হচ্ছে ঠিক, কিন্তু আরেকজনের ভুল মনে হতেই পারে। এটি তখন সে ভাববে যদি তার মধ্যে জ্ঞান থাকে, যদি সে জ্ঞানের পথ অবলম্বন করে। সুতরাং প্রধান জ্ঞাতব্য বিষয় এই যে কর্তব্য ও সদাচারের ক্রম আছে। জীবনের এক অবস্থায় এক পরিবেশে যাহা কর্তব্য, অপর অবস্থায় অন্যরূপ পরিবেশে তাহা কর্তব্য নয় এবং হইতে পারে না। একটা সময় আমার মনে হচ্ছে যেটিকে আমার কর্তব্য, হতে পারে আমার জীবনেই অন্য এক সময় সেই জিনিসটা কর্তব্য নয়। তাহলে আমি যদি জ্ঞানী হব বা আমার মধ্যে যদি সেই জ্ঞান থাকবে, তাহলে আমাকে এটা বুঝতে হবে যে কখন আমার কোন কাজটা করা উচিত, কখন আমার কোন কাজটা করা উচিত না। একটা থাকে না যে আমাদের ধরো একটা মনে হচ্ছে যে তোমার মানে একটা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে অনেক সময় হয় যে কারোর সাথে ধরো আমাদের মতের অমিল হলো, আমাদের তার কিছু কাজ আমাদের ভাল লাগলো না বা তার কোনো ব্যবহার আমার পছন্দ হলো না, আমার মনে দুঃখ হলো বা আমার সেটা আমি অফেন্ডেড হলাম। এখন তার প্রতি হয়তো আমার যে মনের ভাবটা বা যে একটা আহ মানে একটা ডিসকমফর্ট বা বলো যে একটা একটা মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সেটাকে হয়তো আমি খুব সহজে সেটা প্রকাশ করে দিলাম। এখন দেখা যাচ্ছে যে সেখানে সেই জিনিসটা সেই সিচুয়েশনের জন্য প্রযোজ্য ছিল। এবার সেটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করলাম, সেটাকে নিজের মাথার মধ্যে রেখে দিলাম, পরে আবার যখন ঘটনা ঘটছে তখনও সেই মনের অবস্থা নিয়ে আমি আসছি তার কাছে। সেটি কখনো, সেটি বলছেন যে সেটি উচিত না, কারণ অবস্থা অনুযায়ী জিনিস পাল্টাতে মানে মানুষের মানুষের ব্যবহার, মানুষের অবস্থা সবকিছু কিন্তু পারসেপশনের ওপর ডিপেন্ড করে, সবকিছু বদলাচ্ছে। তো যে জ্ঞানী পুরুষ সে সেটি জানবে এবং সে নিজের কর্তব্যটাও জানবে। আজকে আমার যেটা কর্তব্য বলে মনে হচ্ছে, হয়তো আজকে কিছু একটা কাজ করাটাকে আমার মনে হচ্ছে না এটা আমার ডিউটি, আমার এটা করা উচিত, কিন্তু সেটা কিন্তু লাইফ লং আমার করা উচিত নয়। আমাকে বুঝতে হবে কোন সময়ে সেটা আমার দরকার। যেমন বাবা মার সন্তানের প্রতি দায়িত্ব আছে একটা সময়কাল অবধি, তারপরে যদি সে সারা জীবন ভাবছে যে আমারই কর্তব্য, আমাকে সারা জীবন কাল এর ওপরে কর্তব্য করে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু জ্ঞানী মানুষের পরিচয় নয়। কেননা তাকে বড় করা, তাকে এক অবস্থা অবধি নিয়ে যাওয়াটা অবশ্যই বাবা মায়ের কর্তব্য। তারপরে কিন্তু সন্তানের কর্তব্য শুরু হয়ে যাচ্ছে বাবা মায়ের প্রতি। তারপরে কিন্তু বাবা মায়ের কর্মটা শেষ। তোমরা মানে ভেবে দেখো, বিদেশে যে আমরা দেখি, বিশেষ করে আমেরিকায় যে আমরা দেখি, যে ধরনের কালচার ওদের, 13-14 বছর 15 বছর বয়স ম্যাক্সিমাম অবধি ছেলে মেয়েরা বাবা মায়ের সাথে থাকে। তারপরে কিন্তু তারা নিজেদের মতো পড়তে 80-90% অবস্থায় তারা মানে অন্য স্টেটেই চলে যায়। বাড়িতে থাকলেও কিন্তু তারা অন্য মানে কলেজ হস্টেলে চলে যাবে, ইয়া তো বন্ধুদের সাথে অ্যাপার্টমেন্ট শেয়ার করবে। মানে দেখা যায় এরকম একই সিটিতে থেকেও তারা বাবা মায়ের সাথে থাকে না। হ্যাঁ,
আবার দেখা যাচ্ছে কি আরো ছোট অবস্থা থেকে অনেক ছোট অবস্থায় দেখা যাচ্ছে তারা বাবা মায়ের সাথে রুম শেয়ার করছে না, বাচ্চা আলাদা শুচ্ছে, বাবা মা আলাদা শুচ্ছে, এটা কিন্তু তারা 5-6 বছর থেকেই শুরু করে দেয়। এখন বলা যেতে পারে এটার সুবিধা, মানে এটা ভালো দিক, এটার মন্দ দিক। আমরা ভারতীয়রা একেবারেই সেরকম ভাবে অ্যাকাস্টম না। আমরা ছোটবেলায় বেশ বড় বয়স অব্দি বাবা মায়ের সাথে বাবা মায়ের সাথে রুম শেয়ার করেছি, এবং পরবর্তীকালে অনেক বড় হবার পর অনেকে পড়াশোনার কারণে, ওই কারণে, সেই সব কারণে, বা অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক বড় হয়ে, মানে যখন কর্মক্ষেত্রে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, কারণ এটাই আমাদের কালচার। আমাদের বাবা মারা সবসময় মনে করে যে সন্তানকে সারা জীবন প্রোটেক্ট করাটা আমার কর্তব্য। সেটা হয়তো বাবা মায়ের মানসিকতা বা আমাদের সমাজের একত্রিত মানসিকতাটা তাই জন্য আমাদের মানে সমাজ হিসাবে এটা ডিফারেন্ট। কিন্তু দেখো, যদি আমি বিদেশি কালচারটাকে এখানে নিয়ে আসি, তারাও কিন্তু বাবা মা, এবং তারাও কিন্তু সেম প্রসেসেই তাদেরও সন্তান, যেরকম প্রসেসে আমরা আমাদের বাবা মায়ের কাছে সন্তান। তাহলে কি করে তারা পারছে বা আমরা পারছি না, বা আমরা এই জিনিসটাকে তাদেরকে বলে দিচ্ছি আরে ওদের তো, ওরা তো কত ছোট বয়সে বাচ্চাদের ছেড়ে দেয়। কিন্তু সেটাতে মানে এখানে ভালো ঠিক খারাপ বিচার করা হচ্ছে না, এখানে বিচার করা হচ্ছে যে দুটো দেশে ডিফারেন্ট, তাদের কর্তব্যগুলো, তাদের রীতিনীতিগুলো, তাদের রিচুয়ালস গুলো, তাদের হ্যাবিটস গুলো, সেগুলো সব ডিফারেন্ট। যে জ্ঞানী লোক সে দুটোকেই মানবে, সে কখনোই বলবে না যে না এটা ভুল বা ওটা ঠিক, বা ওটা ভুল বা এটা ঠিক। সে বলবে দুটোই ঠিক ভুল হতে পারে, বেসড অন সিচুয়েশন, কি অবস্থার উপরে তুমি সেই কর্তব্যটা করছো। যেরকম আমাদের নিজেদের বোঝা উচিত, দেখো আমাদেরও বলবে হিন্দু যে সিস্টেমে আগে কিন্তু বেশ ডিফাইন্ড ছিল যে বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে অবস্থা, এই যে 4টে ধাপ পুরোপুরি ভাবে ডিফাইন্ড আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সমাজে সেই জিনিসটা ফলো হয় না, একদমই হয় না। ছোট অবস্থা থেকে পরে তারপরে গৃহস্থ অবস্থা নিল, তারপরে সন্ন্যাস নিচ্ছে, তারপরে এই সিস্টেমটা আমাদের এখন আর ফলো করা হচ্ছে না। কিন্তু এটা ভীষণভাবে ওয়েল ডিফাইন্ড ছিল। এটা কেন ভাবে ওয়েল ডিফাইন্ড ছিল? ওই কর্তব্যের সাথে, কোন বয়সে তোমার কি কর্তব্য। স্টুডেন্ট অবস্থায় তোমার কর্তব্য হচ্ছে পড়াশোনা শেখা, জ্ঞান অর্জন করা, এবং সেই সময় তুমি তোমার কর্তব্য করছো। তারপরে তোমার হচ্ছে গৃহস্থ জীবন, যেখানে তোমাকে তোমার সংসার, তোমার যা এদিক ওদিক পয়সা করি, টাকা পয়সা কামানো, এই সমস্ত মানুষজনের সেবা, যা কিছু যা এটা করা। তারপরে যেটা তোমার সেই সময় যখন শেষ হয়ে যাচ্ছে, তখন তুমি বানপ্রস্থ নিচ্ছ। বানপ্রস্থ মানে সংসারে আছো অথচ নেই, সেই হিসাবে নিজেকে প্রস্তুত করা এবং আস্তে আস্তে সংসার থেকে নিজেকে সরানো। তারপরে শেষে আসছে সন্ন্যাস অবস্থা, যখন তুমি একেবারে সন্ন্যাস, মানে একেবারে নিজের মনকে, এখন মানুষ বলবে তাহলে কি আমরা সবাই বনে চলে যাব? না, কখনোই। আমাদের হিন্দু সিস্টেমে কখনো এটা বলা হয় না যে সবকিছু ত্যাগ করে বনে চলে যাও সবাই মিলে, এটা কখনো বলা হয় না। এটা খুব মিসকনসেপশন আমাদের আছে। আমরা মনে করি স্পিরিচুয়ালিটি, ধর্ম সংক্রান্ত আলোচনা, এসব করা মানেই মানুষ সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে বনে চলে যাবে। তার একটা খুব বড় উদাহরণ হচ্ছে ঠাকুরমা। তারা কোনোদিনই সবকিছু ছেড়ে বনেও যায়নি, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে হিমালয়তে বসে তপস্যাও করেনি। আমাদের মতোই একদম এখানে থেকে নানান রকমের ভাইজি ভাইপো, ঠাকুমা, দিদিমা, কাকিমা, পিসিমা, সবকিছু নিয়ে তারা ছিল। কিন্তু তারা এক এক কাঠি কেন, অনেক ধাপ উঁচুতে ছিল। তারা এই 4টে জিনিসকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেছে। তাই এই চারটে অবস্থার সাথে আমাদের কর্তব্যটাও কিন্তু ভেরি ওয়েল ডিফাইন্ড, যে কোন অবস্থায় আমাকে কি কর্তব্য করতে হবে, এবং আমাকে এটা নিজেকে রিয়েলাইজও করতে হবে যে কোন অবস্থার পরে আমি আর পিছনের অবস্থার কর্তব্যটার কথা ভাবতেও পারি না এবং সেটা করতেও পারি না। উদাহরণ, সকল মহাপুরুষেরই উপদেশ অশুভের প্রতিরোধ করিও না, অপ্রতিকারী সর্বোচ্চ নৈতিক আদর্শ। আমরা সকলেই জানি যদি আমরা কয়েকজনও এই নীতির পরিপূর্ণভাবে কার্যে পরিণত করিতে চেষ্টা করি, সমুদয় সমাজ গঠন ভাঙিয়া পড়িবে, আমাদের সম্পত্তি দুষ্ট লোকের অন্তর্গত হইবে, আমাদের জীবনও তাহারাই পরিচালিত করিবে, আমাদের লহিয়া তাহারা যাহা ইচ্ছা তাহা করিবে। মাত্র একটি দিন যদি এইরূপ অপ্রীতিকর নীতি কার্যে পরিণত হয়, তবে সমাজ ধ্বংসের পথে এগোবে। তথাপি আমরা বিচার বিশ্লেষণ ব্যতি রেখে অপ্রীতিকর রূপ উপদেশে সত্যতার অন্তরে অন্তরে উপলব্ধি করিয়া থাকি, উহাকে আমরা সর্বোচ্চ আদর্শ বলিয়াই মনে করিয়া থাকি। কিন্তু কেবল এই মত প্রচার করিলে মানব জাতির এক বিরাট অংশকে নিন্দিত করা হয়। শুধু তাহাই নয়, উহাতে তাহাদের বোধ হইবে যে তাহারা সর্বদাই অন্যায় করিতেছে এবং তাহাদের সকল কাজেই মনে বিবেকের সঞ্চয় অনুভব করিবে।
ইহা তাহাদের দুর্বল করিয়া দিবে এবং অন্যান্য দুর্বলতা অপেক্ষা প্রতিনিয়ত এইরূপ আত্মগ্লানি হইতে অধিকতর পাপ উদ্বুদ্ধ হইবে। যে ব্যক্তি নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছে তাহার অবনতির দ্বার উদ্ঘাটিত হইয়াছে। জাতি সম্বন্ধেও এই কথা সত্য। উদাহরণ দিচ্ছেন একটি স্বামীজি, খুব সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন। বলছেন যে সকল মহাপুরুষেরই উপদেশ অশুভের প্রতিরোধ করিও না, অপ্রতিকারী সর্বোচ্চ নৈতিক আদর্শ। বলছেন যে সব মহাপুরুষই বলছেন যে যেখানে অশুভ যদি কোনো কিছু মানে নন ভায়োলেন্স যেটাকে বলা হয়, যে যেখানে ভায়োলেন্স দেখছো বা কোনো খারাপ কিছু হতে, তার প্রতিকার করতে যেও না। অপ্রতিকারী সর্বোচ্চ নৈতিক মানে নিজেকে সেখানে চুপচাপ থেকে নিজের সর্বোচ্চ নৈতিক আদর্শকে ওপরে রাখো, সেটা হচ্ছে অপ্রতিকার। আমরা সকলেই জানি যদি আমরা কয়েকজনও এই নীতি পরিপূর্ণভাবে কার্যে পরিণত করিতে চেষ্টা করি, সমুদয় সমাজ গঠন ভাঙিয়া পড়িবে। আমাদের সম্পত্তি দুষ্ট লোকের হস্তগত হইবে, আমাদের জীবনও তাহারাই পরিচালিত করিবে, আমাদের লইয়া তাহারা যাহা ইচ্ছা তাহা করিবে। কি বলছে যে ধরো আমি কেউ এসে আমার জায়গা, আমার বাড়ি, আমার সবকিছু নিয়ে যাচ্ছে এবং আমি বলছি না আমার কিছু করা উচিত না, আমি অপ্রতিকার ভাবে থাকবো, আমি তাকে কোনো কিছু তার এগেইনস্টে কিছু বলবো না, তাকে তাকে কোনো রকম প্রতিরোধ বা প্রতিবাদ করবো না, তার যা ইচ্ছা তাই করুক। স্বামীজি বলছেন যদি এরম ভাবে কিছু লোকও আমরা মানতে চলি, তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ বা আমাদের বাড়ি ঘর বা আমাদের যা কিছু আছে সবকিছু দুষ্ট লোকেরা বা যারা ধরো খারাপ প্রকৃতির লোক, তারা তো আর এই জিনিস মানছে না, তারা কিন্তু তাদের কাজ করে চলেছে। তারা আমাদের মধ্যে থেকে সবকিছু এই জিনিস নিয়ে চলে যাবে, সমুদায় সমাজ গঠন ভাঙিয়া পড়িবে, আমাদের সম্পত্তি দুষ্ট লোকের হস্তগত হইবে, আমাদের জীবনও তাহারাই পরিচালিত করবে, আমাদের লইয়া তাহারা যাহা ইচ্ছা তাহা করিবে। মাত্র একটি দিন যদি এইরূপ অপ্রীতিকর নীতি কার্যে পরিণত করা হয় তবে সমাজ ধ্বংস হইয়া পড়িবে। তথাপি আমরা বিচার বিশ্লেষণ ব্যতি রেখে অপ্রীতিকর রূপ উপদেশের সত্যতা অন্তরে অন্তরে উপলব্ধি করিয়া থাকি। উহাকে আমাদের সর্বোচ্চ আদর্শ বলিয়া মনে হয়, কিন্তু কেবল ওই মত প্রচার করিলে মানব জাতির এক বিরাট অংশকে নিন্দিত করা হয়। শুধু তাহাই নয়, উহাতে তাহাদের বোধ হইবে যে তাহারা সর্বদাই অন্যায় করিতেছে এবং তাহাদের সকল কাজের মন বিবেকের সংকোচ অনুভব করিবে। যদি সবসময় আমরা এটা মনে করি যে আমরা কোনো অপ্রীতিকর কাণ্ড ঘটনা কিছু করব না, কোনো প্রতিবাদ করব না, আমরা সবসময় সব থেকে নিজের হাত তুলে রাখি, তাহলে যারা সেগুলি করছে মানে যে সেকশন অফ সোসাইটি এই অপ্রীতিকর কার্যগুলো করছে বা ধরো প্রতিবাদ করছে যে না আমার জিনিস আমার, মানে এইরকম ধরনের যারা প্রতিবাদ নিয়ে আসছে, তাদেরকে কিন্তু নিচু করা হবে, তারা নিজেদেরকে অনেকটা নিচু বলে ভাববে, কারণ তাদের মনের মধ্যে সবসময় চলতে থাকবে যে তারা কোনো অন্যায় কাজ করছে। যে ব্যক্তি নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছে তাহার অবনতির দ্বার উদ্ঘাটিত হইয়াছে, জাতির সম্বন্ধেও এই কথা বলা উচিত। আমাদের প্রথম কর্তব্য নিজেকে ঘৃণা না করা। উন্নত হইতে হইলে প্রথমে নিজের উপর তারপর ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। যাহার নিজের উপর বিশ্বাস নাই তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসতে পারে না। এটা উনি কোন পয়েন্ট থেকে, মানে উনি বলছেন জাতি হিসাবে বা একটা মানে ধরে নাও ফর এক্সাম্পল বলতে চাইছেন স্বামীজি ভারতীয় হিসাবে, এই যে আমাদের একটা সবসময় একটা আমাদের একটা ভাবনা থেকেই থাকে যে বিদেশিরা অনেক বেশি উন্নত, বিদেশে এত কিছু হচ্ছে আমাদের এখানে এত কিছু হচ্ছে না। আচ্ছা, তো এই জিনিসগুলি বোঝার জন্য বা এই ব্যাপারে অনেকটা বেশি জানার জন্য কি করতে হবে আমাদের? পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, মানে অনেক কিছু বুঝে শুনে আমাদের বুঝতে হবে যে তাদের সাথে আমাদের কেন এই ডিফারেন্সটা। এটা এরকম নয় যে হঠাৎ তারা এমনি ভাবে তাদের আর আমাদের যে সিচুয়েশনস গুলো সেগুলো সেম, কিন্তু তারা বেশি পাচ্ছে আমরা কম পাচ্ছি বা আমরা কম পাচ্ছি তারা বেশি পাচ্ছে, এটা নয়। এটা ওয়ান ফাইন মর্নিং ঘটনা ঘটেনি, এর পেছনে অনেক রকমের অনেক কারণ আছে যেটা আমরা লেখাপড়া করলে বা জানলে বুঝলে আমরা বুঝতে পারবো। সেটা না করে আমাদের সাধারণ একটা মত, আমাদের একটা খুবই থাকে যে আরে এই তো বিদেশ কত সুন্দর, বিদেশে কত কিছু হয়, বিদেশে কত ভালো কত কিছু।
ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, বিদেশে আমরা মনে করি যে আমাদের এখানে এত গরিবি, আমাদের এখানে দেখি রাস্তায় বেরোলে লোকেরা, বাচ্চারা বসে আছে, খাবার পাচ্ছে না, এই আছে ওই আছে, আমরা মনে করি বিদেশে সেগুলি নেই। সম্পূর্ণভাবে ভুল কথা। বিদেশেও ভীষণভাবে আছে। ডিফারেন্স এটা, মানে একটা স্টাডিতে এটা বলছে, একটা ইন্টারভিউতে একটি মহিলা বলছে যে আমাদের দেশে যদি এরকম স্তরের গরিবদের সাথে আমরা মিলি, বা গ্রামের লোকেদের সাথে, বা যারা ইকোনমিক্যালি একটু ডাউন তাদের সাথে যদি আমরা মিলি, তাদের মধ্যে কিন্তু আমরা একটা আনন্দ অনুভব করতে পারি। তারা ভীষণ খুশি, তারা সবসময় যেটা তাদের কাছে আছে সেটা নিয়েই তারা অনেক আনন্দিত। সাইমালটেনিয়াসলি বিদেশে কিন্তু ঠিক বিপরীত। যদি আমি ইউএস এর কথা বলি, ওখানে যারা হোমলেস যাদের বলা হয়, যাদের কাছে খাবার দাবার থাকে না, যারা পয়সা কড়ি থাকে না, যারা রাস্তায় বসে থাকে, টিপিক্যালি যাদেরকে আমরা বেগার বলে থাকি, তারা কিন্তু সব রকম ক্রিমিনাল কেসেস তারা করে থাকে। তারা সবসময় ডিসঅ্যাপয়েন্টেড, রাস্তাঘাটে বেরোবে তারা জামা কাপড়, মানে তারা তোমার ব্যাগ বাট সব ছিনিয়ে ছুনিয়ে নেবে, তারা যত রকমের ভুলভাল কাজ করবে, এবং তারা ভীষণভাবে ডিফারেন্ট ফ্রম আমাদের দেশে যারা ধরো ইকোনমিক্যালি একটু ডাউনওয়ার্ডস পিপল আছে তাদের সাথে। তো এরকম ছোট ছোট অনেক রকমের জিনিস আছে, কিন্তু সেগুলি আমরা বুঝতে পারি না। তাই স্বামীজি বলছেন যে নিজেকে যদি ঘৃণা করো, নিজে থেকে জাতি, জাতি থেকে দেশ, যদি আমরা এই ঘৃণা রাখি, আরে আমাদের কিছু হবে না, এই তো দেখো বিদেশ, বিদেশে সব ভালো আছে, একদমই সেটা নয়। নিজেকে, নিজের জাতি, নিজের দেশ, নিজের ইন্ডিভিজুয়ালকে সবসময় ওপরে রাখা উচিত। এরম কিছু জিনিস নেই যেটা আমার দেশে হতে পারে না, এরম কোনো জিনিস নেই যেটা আমার নেই, বা এরম কোনো জিনিস নেই যেটা আমার জাতি অ্যাচিভ করতে পারে না। হ্যাঁ, তার জন্য কি লাগবে? পরিশ্রম লাগবে। তার জন্য কি লাগবে? ভালো কাজ লাগবে। সেটা ভাবা উচিত যে কিভাবে আমরা সেই কাজ করতে পারবো, সেই পরিশ্রম করতে পারবো এবং সেই পথে যেতে পারবো। আদার দেন এইটা ভাবা যে না আরে ওদের তো, ওরা তো সবই ব্যাপার-স্যাপার আলাদা, আমাদের সবকিছু আলাদা, আমাদের সাথে ওদের কোনো কম্প্যারিজন হয় না, ওদের মানে সবকিছুই ভালো, আমাদের সবকিছুই খারাপ। এই এখন ভ্যাকসিন নিয়ে কত লোক, মানে এই করোনার অবস্থা নিয়ে কত লোকজনের মধ্যে এই ভাবনাটাই আসছে দেখো, যে আরে দেখো ওদের কি সুন্দর সবকিছু সামলে গেছে, আমাদের এখানে সব লাখো লাখো মানুষ মরে যাচ্ছে। একদম না, একদম ভুল কথা। মানে এরকমও রিপোর্ট বেরিয়েছে যে ওদের মর্চুয়ারিতে এত বডিজ পড়ে আছে যেটা এখনো পর্যন্ত জানা যায়নি, মানে সেটাকে মিডিয়াতে রিভিল করা হচ্ছে না। সুতরাং মানে এটাই হচ্ছে, ওই যে বলে না যে নদীর ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাসের পাড়িতে সব সব সুখ, এরকম একটা আছেন। এটা হচ্ছে সেরকম, আমাদের ওদের সবকিছুই দেখলে মনে হয় ভালো, আমাদের সবকিছু খারাপ, কিন্তু ব্যাপারটা এক, সবকিছুই এক, মানুষ মানেই এক। তারা যেভাবে আমরা ভাবি, যেভাবে আমাদের ইমোশনস, সেন্টিমেন্টস, নেচার সবকিছু এক, কোনো পরিবর্তন নেই। তাই আমি ভারতে জন্মেছি বলে, ডেভেলপিং একটা নেশনে জন্মেছি বলে আমার কোনো কিছু হচ্ছে না, সব খারাপ, আমাকে সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতে হবে, একদমই ভাবা উচিত না। কারণ আমার যেটা আছে, যেটা আমার জাতির কাছে আছে, যেটা আমার দেশের কাছে আছে, সেটা সব থেকে সেরা। সেটাকে কিভাবে আরো সেরা করা যায় সেটা সর্বসময় চিন্তা করতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে এবং তার জন্য কর্ম করে যেতে হবে। তাই স্বামীজি বলছেন যে যদি নিজেকে ঘেন্না করতে শুরু করো বা নিজেকে যদি ডাউনগ্রেড করতে শুরু করো, তবে তুমি শেষ, মানে তাহলে তোমাকে আর তুলে ধরাটা কোনো মানে অন্যায়ের। বলছেন যে আমাদের প্রথম কর্তব্য নিজেকে ঘৃণা না করা। উন্নত হতে হইলে প্রথমে নিজের ওপরে, তারপর ঈশ্বরের ওপরে বিশ্বাস আবশ্যক। যাহারা নিজের ওপর বিশ্বাস নাই, তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না। যদি নিজের ওপর বিশ্বাস না থাকে, তাহলে কখনোই ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে না। একটা কথা আছে না যে গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। যদি নিজেকে সাহায্য না করা যায়, তাহলে ভগবানও তাকে সাহায্য করে না। তো যদি আমরা এক জাতি হিসাবে, মানুষ প্রথমে নিজে একা ইন্ডিভিজুয়াল হিসাবে, তারপর জাতি, তারপর দেশ, যদি আমরা নিজেদেরকে সমষ্টিগতভাবে সাহায্য না করি এবং নিজেদের মনের থেকে ঘৃণাকে, নিজের দেশকে নিচু করে দেখা, নিজেকে নিচু করে দেখা, নিজের আশেপাশের অবস্থাকে নিচু করে দেখা, এই জিনিস থেকে যদি না তুলি, তাহলে আমাদের কিন্তু উন্নতি কোনো সময় সম্ভব না। তাই বলছেন স্বামীজি যে নিজেদেরকে ঠিক রাখো, নিজেদেরকে অনেক উপরে রাখো, এবং স্বামীজির এই কথা আছেও, ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর ওন ডেস্টিনি, এবং ভীষণভাবে সত্য কথা যে তুমি নিজেই পারো তোমার নিজের ভালো মন্দ, ঠিক ভুল সবকিছু বানাতে, মানে তুমি নিজের পুরো জীবনটাকে বানাতে পারো, তুমি ইনফ্যাক্ট তোমার ডেস্টিনিটাকেও ক্রিয়েট করতে পারো।
তাহলে এগুলি সব লিঙ্কড, মানে স্বামীজির কথাগুলি সব একের সাথে অপরে ভীষণভাবে লিঙ্কড। এই যে দেখো সময়কাল এসছে, এখন আমাদের সকলের নিজেদের দেশের এই যে বিভিন্ন জায়গায় আমার দেশে এই হচ্ছে, আমার দেশে ওই হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এইসব না বলে সকলে মিলে একসাথে যদি একভাবে জুড়ে সব রকমের পলিটিক্যাল পার্টি বলো, সবাই যদি আমরা একসাথে মিলে, দেশটা তো আমাদের না, আলটিমেটলি দেশটা আমাদের, দেশের প্রতিটি মানুষ আমাদের, দেশের প্রতিটি রিসোর্স আমাদের, দেশের সবকিছু আমাদের, কিছু খারাপ হলে আমাদের হবে, কিছু ভালো হলেও আমাদের হবে। যদি সকলে মিলে একসাথে মিলে মিশে আমরা ভাবতে পারি যে কি করে এটার প্রতিকার আনতে পারবো, তবে আমার মনে হয় অতি সহজে প্রতিকার আসতে পারে। কিন্তু খুবই আনফরচুনেট যে আমরা সেটা করতে পারি না। এই অবস্থাতেও আমরা নিজেদেরই যে স্বার্থগুলি আছে সেগুলি নিয়ে ভাবতে থাকি এবং নিজেদের চটপট নাস্তি ভাবে মানে নিজের দেশটাকে নিচু করার চেষ্টা আমাদের সবসময় চলতে থাকে। এবং আনফরচুনেটলি এটা বুঝতে পারি না যে দেশ তো নিচু হচ্ছে না হচ্ছে সেটা দূরের কথা, কিন্তু কিভাবে নিজেকেও নিচু করে ফেলছি এতে। কারণ আমি কিন্তু এই দেশেই থাকি। দেশকে নিচু করা মানে জাতিকে নিচু করা এবং ইনডিরেক্টলি নিজেকেও নিচু করা। এটা আমরা বুঝতে পারি না, মানে এটাই ঠাকুরের মায়া বা ঠাকুরের চাই লীলা। যাই হোক, আজকে এতটাই থাকলো। এটা পরের দিন আবার কন্টিনিউ করব। সকলে ভালো থেকো, আনন্দে থেকো, আর খুব খুব ভাবে নিজেদেরকে প্রোটেকশন রেখো, সেফ থেকো, বাড়িতে থেকো। চলো আজকে শেষ করি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণ পরমস্তু।